আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নেবেন। দিশেহারা ভালোবাসা গল্পের 23 নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক। পেরিয়ে গিয়েছে কয়েকদিন, শ্রাবণ এখন সুস্থ, তবে জ্বরের ধকল এখনো কাটিয়ে উঠতে পারেনি। এখনো সে ভাবে। সুহা দুপুরে রান্না শেষ করে গোসল করে বের হয় ওয়াশরুম থেকে। শ্রাবণ গোসল করে সেরে শুয়ে আছে, মুখের ওপর বালিশ চাপা দিয়ে ধরে। ঘুমিয়ে গেছে বোধ হয়, গত রাতে ঘুম হয়নি ঠিক মতো। টুকটাক শব্দে মুখের ওপর থেকে বালিশ সরায় শ্রাবণ। চোখ মেলে তাকাতে লাইটের আলো এসে চোখে লাগে, সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে নেয়। কয়েকবার চোখ ঝাপটা দিয়ে আবারও তাকায়, বিড়বিড় করে সুহাকে গালি দেয় লাইট অন করার কারণে। ড্রেসিং টেবিলের দিকে তাকিয়ে সুহা চুল ব্রাশ করছে, গায়ে ওড়না নেই, ওড়নাটা পাশের টুলে রেখে দিয়েছে। চুলগুলো দুই কাঁধে দিয়ে দুই পাশে নামানো রয়েছে, ফর্সা পিঠ আর ঘাড় উন্মুক্ত হয়ে আছে। শ্রাবণের দৃষ্টি স্থির সুহার পিঠে ও ঘাড়ে। জামার ফিতাটা নড়ছে সুহার নড়াচড়ায়। ফর্সা পিঠ আর ঘাড়ে শ্রাবণের কাছে আকর্ষণীয় লাগছে। লাল জামা পরেছে সুহা, সুহাকে আরো দারুণ লাগছে। রহস্যময় এক হাসি শুয়ে থেকে উঠে বসে শ্রাবণ। বিছানা ছেড়ে নেমে ধীর পায়ে এগিয়ে আসে সুহার কাছ পিছনে। সুহা চুল ব্রাশ করায় এতটা মুগ্ধ যে শ্রাবণ ওর পিছনে এসে দাঁড়িয়ে আছে সেই খেয়াল নেই। শ্রাবণ হাতে তুলে সুহার নরম ফর্সা আকর্ষণীয় পিঠ হাতে ছুঁয়ে দেয়। ভয় পেয়ে চমকে ওঠে সুহা। আয়নার দিকে তাকিয়ে শ্রাবণকে দেখে চিৎকার করে ওঠে। উল্টো ঘুরে ড্রেসিং টেবিলের সঙ্গে ঠেকে গিয়েছে। চরম বিরক্তে শ্রাবণের কপাল ভাঁজ পড়েছে কয়েকটা। এই মেয়ের চিৎকার করে ওর কান আর মাথার 12টা বাজানো ছাড়া আর কোনো কাজ কি নেই। ধমক দিয়ে বলে, চিৎকার করছিস কেন এভাবে? দিব গলাটা চেপে। সুহা ভয়ে ভয়ে শ্রাবণের থেকে দৃষ্টি সরিয়ে বিছানার দিকে তাকায়। বিছানায় শ্রাবণকে দেখতে না পেয়ে অস্থির নিঃশ্বাস নেয়। শ্রাবণকে হঠাৎ নিজের পিছনে দেখে ভয় পেয়ে গিয়েছিল। ও তো ভেবেছিল শ্রাবণ ঘুমিয়েছে, আর শ্রাবণের রূপ ধারণ করে জিনভূত এসেছে। কথা বলছিস না কেন? তুমি ঘুমাওনি? না না শব্দটা উচ্চারণ করে সুহাকে টেনে উল্টো করে দাঁড়া করায় নিজের সামনে। পুনরায় স্থির দৃষ্টি করে ফর্সা পিঠে আর ঘাড়ে। সুহা আয়নার দিকে তাকিয়ে শ্রাবণের ভাবভঙ্গি বোঝার চেষ্টা করছে। শ্রাবণ দৃষ্টি পরিবর্তন হয়ে যাচ্ছে, ভালোভাবেই বুঝতে পারছে সুহা। এই শ্রাবণকে সুহা দেখিনি এর আগে। শ্রাবণ আবার হাত ছোঁয়ায় সুহার ঘাড়ে। সুহা কেঁপে ওঠে, পুরো শরীর শিউরে করছে। গায়ের প্রত্যেকটা লোম খাড়া হয়ে গিয়েছে, দ্রুত সরে যেতে চায় শ্রাবণের সামনে থেকে। শ্রাবণ টেনে ধরে সুহার কোমর জড়িয়ে ধরে এক হাতে। সুহার পিঠ থেকে ঠেকিয়ে গিয়েছে শ্রাবণের বুকের সঙ্গে। সুহার হৃৎস্পন্দনের গতি অস্বাভাবিক। অচেনা অনুভূতিতে থরথর করে কাঁপতে শুরু করেছে সারা অঙ্গ। শ্রাবণ হাত তুলে সুহার নরম মর্ষে গালে হাতের উল্টো পিঠে ছোঁয়ায়। হাত গালের ওপর থেকে যখন নিচের দিকে নেমে আসে, সুহা তখন বারবার কেঁপে ওঠে। দ্রুত চেষ্টা করে নিজের কোমর থেকে শ্রাবণের হাত সরিয়ে দেওয়ার। শ্রাবণ আরো শক্ত করে চেপে ধরে, মুখ নামায় ঘাড়ে। সুহা কম্পিত সুরে বলে, কি করছো? ছাড়ো আমাকে। শ্রাবণ বলল, ডোন্ট ডিস্টার্ব। তুমি নিজের মধ্যে নেই, ছাড়ো আমাকে। আমি নিজের মধ্যে আছি, তুই চুপ থাক, ছাড়ো আমাকে। শ্রাবণ ফট করে সুহাকে নিজের থেকে ফিরায়। সুহা চোখ মুখ অন্যরকম, কিন্তু শ্রাবণের কাছে দারুণ লাগছে। গোলাপি উষ্ঠজোড়া তীর তীর করে কাঁপছে, ঘন ঘন চোখের পলক পড়ছে। শ্রাবণ সুহার বাহু ছেড়ে চুলের পিছনে ঠেলে দিয়ে চুল ভাঁজে হাত গুলিয়ে দেয়। সুহা পিছিয়ে যেতে চাইলে শ্রাবণ ফট করে ওকে আরো ভালোভাবে আঁকড়ে ধরে, অধর জোড়া চেপে ধরে নিজের অধর দিয়ে। কয়েক সেকেন্ডের জন্য সুহার নড়াচড়া বন্ধ হয়ে যায়। স্থির হয়ে দাঁড়িয়ে আছে চুপচাপ। মুহূর্তেই সুহার ছটফট বেড়ে যায়। শ্রাবণকে দুই হাতে ঠেলে সরিয়ে দেওয়ার ব্যর্থ চেষ্টা করছে। দীর্ঘ চুম্বনের পর ছেড়ে দেয় সুহাকে। চরম বিরক্ত নিয়ে দাঁতে দাঁত সে বলে, কি হয়েছে? এমন করছিস কেন? চুপচাপ থাকতে পারিস না? না, ছাড়ো আমাকে। ছেড়ে তো দেওয়ার উচিত। তোর ঠোঁটের স্বাদ খুবই বিশ্রী, লাইক পটের বিচিয়ে। সে জঘন্য টেস্ট। এতক্ষণ ধরে ঠোঁট জোড়ার অপরে অত্যাচার করে এখন বলছে চেয়ে জঘন্য টেস্ট। বদলুক একটা। সুহা টলমল চোখে জোড়া নামিয়ে নিয়ে জোরানো গলায় বলে ওঠে, ছাড়ো আমাকে। কোনো ছাড়াছাড়ি নেই বলে আবার চেপে ধরে উষ্ট ঝুড়ায়। সুহার ছটপটানি এবার আগের চেয়েও বেশি। শ্রাবণ ছেড়ে দিয়ে মৃদু সুরে বলে, ডোন্ট ডিস্টার্ব। এক দুপুরে দ্বিতীয়বারের মতো গোসল শেষ করে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে সুহা। বিছানার দিকে দৃষ্টি যেতেই দেখে শ্রাবণ বেবুর ঘুমে ঘুমিয়ে গেছে। লাইটের আলো যেন এখন তার চোখে লাগছে না। সুহা এখনো একটা ঘুরের মধ্যেই রয়েছে। কি হলো এখন? ওইটা ভেবেই চলছে। আচমকা কোনো ভূত ভর করেছিল এই বড় ভূতের মাথায়।
দূরে থাক করে আজকে নিজের যত দূরত্ব ছিল সব গুছিয়ে দিয়েছে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়াতেই নজর আসে শ্রাবণের দেওয়া চিহ্নগুলো। চোখ নামিয়ে নেয় আয়নার দিকে থেকে। নিজের দিকে নিজেই তাকাতে পারছে না। ঘিরে রীতিমতো চলছে এখনো। শয়তান রাক্ষস একটা। বিড়বিড় করে বকা দিয়ে বেলকনিতে চলে যায়। খিদে পেয়েছে কিন্তু খেতে ইচ্ছা করছে না। চেয়ারে বসে তাকিয়ে থাকে দূর আকাশের দিকে। ঘড়ির কাঁটা ঘুরতে ঘুরতে 4টার ঘরে এসে ঠেকেছে। নিজের ফোনের রিংটোনটা শব্দ ঘুম ভাঙে শ্রাবণের। চোখ বন্ধ করে রেখে বিছানায় ফোন হাতিয়ে নেয়। ঘুম জড়ানো চোখে স্ক্রিনে তাকিয়ে দেখে হাসান কল করেছে। রিসিভ করে কানে ধরে বলে, বল কোথায় তুই, ঘুমিয়েছিলি নাকি? হ্যাঁ, এই বেলা তোর তো আবার কিসের ঘুম? শরীর খারাপ লাগছে নাকি আবার? না, দুপুরে ঘুমিয়েছিলাম। কিছু বলবি? বাইরে আসবি না? হ্যাঁ আয় তাহলে, ফ্রেশ হয়ে আসছে। আচ্ছা রাখছি তাহলে। শ্রাবণ ফোন পাশে রেখে নিচু হয়ে শুয়ে থাকে। ঘুম থেকে উঠতে পারছে না এখনো। আরো কিছুক্ষণ ঘুমাতে পারলে ভালো লাগতো। আলসেমি না ছেড়ে শোয়া থেকে উঠে বসে চুলগুলো পিছনের দিকে ঠেলে দিতে দিতে গলা ছেড়ে সোহাকে ডাকে। শ্রাবণের ডাক শুনে দ্রুত বেলকুনি থেকে রুমে ফিরে আসে সোহা। শ্রাবণের সামনে দাঁড়ায় মাথা নিচু করে। শ্রাবণ সোহার দিকে তাকিয়ে চোখ তুলে আগাগোড়া পরক্ষণ করে বলে, কফি নিয়ে আয়। সোহা দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে যায়। শ্রাবণের সামনে থাকতে অস্থির হচ্ছে। কফি বানিয়ে নিয়ে রুমে এসে দেখে শ্রাবণ রুমে নেই। ওয়াশরুমের দিকে তাকিয়ে দেখে দরজা বন্ধ। কফির মগ বেড সাইডের টেবিলের ওপর রেখে বিছানায় ঠিকঠাক করে রাখে। সোজা হয়ে দাঁড়াতেই ওয়াশরুম থেকে ভেসে আসে শ্রাবণের গলার সুর, সোহা তোয়ালেটা দে তো। সোহা ওয়াশরুমের দিকে তাকিয়ে বেলকনির দিকে এগিয়ে যায়। গোসল করতে গিয়েছে অথচ তোয়ালে নেয়নি। তোয়ালে নিয়ে ওয়াশরুমের দরজায় নক করে। শ্রাবণ দরজা খুলে সোহার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে, তাহলে ওয়াশরুমে না রেখে কোথায় রেখেছিলে? বেলকনিতে শুকিয়ে দিয়েছিলাম। ঠাস করে সোহার মুখের ওপর দরজা লাগিয়ে দেয়। শব্দে কেটে উঠছে সোহা। বিড়বিড় করে বকা দিতে দিতে ড্রয়িং টেবিলের দিকে এগিয়ে যায়। শ্রাবণ রেডি হয়ে রুম থেকে বেরিয়ে আসে। দরজার দিকে এগিয়ে যেতেই সোহা পিছে ডেকে বলে, কোথায় যাচ্ছ, খাবে না? শ্রাবণ ঘাড় ঘুরিয়ে সোহার দিকে তাকিয়ে শান্ত সুরে বললে, বাইরে খাবো। আমি যে রান্না করলাম, নিজে গিলে শেষ কর। সন্ধ্যা হয়ে আসছে তো আমি কি করব? আমি কি সূর্যকে ধরে বসে থাকবো যেন আস্ত না যায়? সন্ধ্যার পর একা একা ভয় লাগে আমার। ভয় তো আমারও হয় এই ফ্ল্যাটের জিনভূতগুলোর জন্য। তোর মতো এক ডাইনির সঙ্গে একই ফ্ল্যাটে ওরা কিভাবে থাকবে বলা তো যায় না। যদি ধরে গিলে ফেলিস। শ্রাবণের কথা শুনে সোহার ভয় আরো বেড়ে গেল। মুখের রং ফ্যাকাশে অনুরোধের সুরে বলে, প্লিজ তুমি এখন আর বাইরে যেও না। কে শুনে কার কথা? সোহা আর কোনো কথা না শুনে দুবদাব পা ফেলে ফ্ল্যাট থেকে বেরিয়ে যায় শ্রাবণ। পিছ থেকে সোহা কয়েকবার ডাকে শ্রাবণকে। শ্রাবণের কানে নেয় না। ভয়ে সোহার গলা এখনই শুকিয়ে যাচ্ছে। খিদে চুটে পেট গুড়গুড় করছে। নিজে থাকবে না ভালো কথা, ভয় দেখিয়ে কেন চলে যাবে বেচারি সোহা। তো আজকের পার্টি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।